ওকে, আমরা মোল এবং আণবিক সংকেত এই পর্যন্ত মোটামুটি পড়ছিলাম, যে আমরা এই জায়গা থেকে আজকে আলোচনা করব যে মোল এবং আণবিক সংকেত থেকে। তাহলে প্রথমে যদি আসি, আমরা মোল বলতে জিনিসটা আমরা কি দেখছিলাম, এটা একটু বড় করে দেই, এখানেই লিখি। হ্যাঁ, মোল বলতে আমরা কি বুঝছিলাম? আমরা বলছিলাম যে কোনো একটা পদার্থের আণবিক ভর যতটুকু, একটা পদার্থের আণবিক ভর যতটুকু, ওইটুকুকে গ্রামে যদি প্রকাশ করি, তাহলে যেই পরিমাণটা পাওয়া যাবে সেইটাই হচ্ছে এক মোল। যেমন উদাহরণ হিসেবে বলছিলাম, আমি যদি পানির কথা চিন্তা করি, H2O, তাহলে এটার আণবিক ভর কত? আণবিক ভর আমরা কেমনে বের করছিলাম? আমরা কিছু ভর মুখস্থ করছিলাম। হাইড্রোজেনের ভর মুখস্থ করছিলাম 1, তাহলে এখানে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2 একে 2 যোগ অক্সিজেনের ভর হচ্ছে 16, অক্সিজেন আছে 1টা, তাহলে 16 একে 16 সমান হচ্ছে 18। তাহলে এই 18টা কিন্তু গ্রামে প্রকাশ করা হয়, অর্থাৎ 18 গ্রাম। তাহলে এই 18 গ্রাম মানেই হচ্ছে 1 মোল পানি। পানির জন্য 1 মোল পানি মানে 18 গ্রাম। এখন পানি না হয়ে যদি সালফিউরিক অ্যাসিড হয়, H2SO4, এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড, H2SO4। তাহলে এখানে হাইড্রোজেনের ভর হচ্ছে 1, হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2 একে 2 যোগ সালফারের ভর মুখস্থ করছিলাম আমরা 32, তাহলে আছে 1টা, তাহলে 32 একে 32 যোগ অক্সিজেন হচ্ছে 16, 4টা, 4 16 64, 16কে 4 দিয়ে গুণ করলে 64, এই সবগুলো যোগ করে হয় 98। তাহলে এটা যদি গ্রামে প্রকাশ করি তাহলে হবে 98 গ্রাম। তাহলে এই 98 গ্রাম মানে হচ্ছে 1 মোল সালফিউরিক অ্যাসিড। এরকম যে কোনো পদার্থের আণবিক ভরকে যদি গ্রামে প্রকাশ করি, কোনো পদার্থের আণবিক সংকেত থেকে প্রাপ্ত আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে যে পরিমাণ পাওয়া যায়, সেটাই হচ্ছে ওই পদার্থের 1 মোল। যেমন পানির উদাহরণ হচ্ছে 18, তাহলে 18 গ্রাম পানিকে বলা হবে 1 মোল পানি। ওকে, এরপরে তোমাদের এখানে কিছু কথা বলছিল যে পানির একটা সংকেত H2O, এই সংকেত থেকে কি কি পাওয়া যায়, কালকে আমরা আলোচনা করছিলাম। প্রথমে পাওয়া যায় হচ্ছে, এই সংকেত দেখে আমি বুঝতে পারতেছি এটার নাম হচ্ছে পানি। যে এই সংকেতটা দেখে আমরা বুঝতে পারতেছি এটার নাম হচ্ছে কি, পানি। তাহলে একটা সংকেত দেখে এটা বোঝা যাবে যে তার নামটা কি। যেমন যদি লেখা থাকতো এরকম H2SO4, এটা দেখে বলতে পারতাম এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। H2SO4, এটার নাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ আমরা যে কোনো একটা সংকেত দেখে বলতে পারি যে তার নামটা আসলে কি। ওকে, এখন এখানে হচ্ছে কয়টা পানি? এক অণু পানি। তাহলে এক অণু পানির সংকেত হচ্ছে H2O। এক অণু পানি মানে হচ্ছে 1 মোল পানি। 1 মোল পানির সংকেত হচ্ছে, অর্থাৎ সংকেত সেম সবার জন্য, H2O। আচ্ছা, এখানে এক অণু পানি এবং 1 মোল পানির মধ্যে একটু কথা আছে, এটা আমি একটু পরে বলতেছি। যাই হোক, এখন তুমি যদি এক অণু পানি নেও, একটা পানির অণু নিলাম, একটা অণু, তাহলে এই একটা অণুর মধ্যে কয়টা হাইড্রোজেন পরমাণু আছে? দেখো, আমি একটা পানির অণু নিচ্ছি, একটা পানির অণুর মধ্যে তাকায় দেখো, হাইড্রোজেনের নিচে 2 আছে, তার মানে এখানে হাইড্রোজেন পরমাণু আছে 2টা। অক্সিজেন আছে কয়টা? একটা। তাহলে এক অণু পানির মধ্যে 2টা হাইড্রোজেন পরমাণু থাকে আর একটা অক্সিজেন পরমাণু থাকে। যদি এখন এক অণু না বলে তুমি বলতা 1 মোল পানি, 1 মোল যদি বলতা, তাহলে 1 মোল পানির মধ্যে হাইড্রোজেন থাকে, দেখো একটার মধ্যে কয়টা থাকে? 2টা। তাহলে যদি মোল বলো, তুমিও মোল বলবা, যে 1 মোল পানির মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে 2 মোল হাইড্রোজেন পরমাণু, আর অক্সিজেন আছে হচ্ছে 1 মোল। দেখো, একটা পানির মধ্যে 2টা হাইড্রোজেন থাকে, তাহলে 1 মোল পানির মধ্যে 2 মোল হাইড্রোজেন থাকবে। একটা পানির মধ্যে একটা অক্সিজেন পরমাণু থাকে, তাহলে 1 মোল পানির মধ্যে 1 মোল অক্সিজেন পরমাণু থাকবে। ওকে, এরপর আসো 6 নম্বর। 1 মোল পানি অণুতে হাইড্রোজেন পরমাণুর ভর কত? তাহলে 1 মোল পানি অণুর মধ্যে হাইড্রোজেন এখানে কয়টা দেখতে পাচ্ছ তুমি? 2টা। তাহলে একটার ভর হচ্ছে 1, 2টার ভর হচ্ছে 2, তাহলে 1 গুণ 2 সমান, এটা 2 না, 1 না, এটা 2, 2 গ্রাম।
এবং অক্সিজেন পরমাণুর ভর, অক্সিজেন আছে কয়টা? একটার ভর হচ্ছে 16, তাহলে 16 গুণ 1 সমান 16 গ্রাম। অতএব 1 মোল পানির অণুর ভর হবে 2 যোগ 16 সমান 18 গ্রাম। তোমরা এটা পারো সবাই। 7 নম্বরে 1 মোল পানি অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত? এগুলো আমরা পড়ছি আগের ক্লাসে। H2O, এটা 1 মোল। 1 মোল যে কোনো পদার্থ মানেই হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, অর্থাৎ 6.02 ইন্টু 10⁻23। এই কথার অর্থ হচ্ছে যদি আমরা 1 মোল পানি নেই, 1 মোল পানি মানে হচ্ছে 6.02 ইন্টু 10⁻23 সংখ্যক পানি, তাহলে একটা পানিতে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 6.02 ইন্টু 10⁻23 এতগুলির মধ্যে পানির মধ্যে হাইড্রোজেন কয়টা থাকবে? এর ডাবল। সহজভাবে বুঝো, H2O এটা কয়টা পানি? একটা পানি। এই একটা পানির মধ্যে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। একটা পানির মধ্যে হাইড্রোজেন আছে 2টা, তাহলে 2টা পানির মধ্যে হাইড্রোজেন কত আছে? 2 গুণ 2 4টা। 10টা পানির মধ্যে হাইড্রোজেন কত আছে? 10 গুণ 2 অর্থাৎ 20টা। 100টা পানির মধ্যে হাইড্রোজেন আছে 100 গুণ 2 অর্থাৎ 200টা। তাহলে 6.02 ইন্টু 10⁻23 পানির মধ্যে হাইড্রোজেন থাকবে এত ইন্টু 2টা। অক্সিজেন থাকবে কয়টা? যেহেতু একটার মধ্যে একটাই থাকে, তাহলে অক্সিজেন থাকবে 6.02 ইন্টু 10⁻23। এই পর্যন্ত আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। এই পর্যন্ত আমাদের গত ক্লাসের আলোচনা ছিল। এখন আমরা আজকে নতুন করে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে মোলার দ্রবণ। মোলার দ্রবণ বলতে আমরা কি বুঝি? মোলার দ্রবণ, আচ্ছা সহজভাবে মনে রাখবা, মোলার মোলার সমান হচ্ছে মোল পার লিটার। মোলার মানে হচ্ছে মোল পার লিটার, মানে প্রতি লিটারের মধ্যে যত মোল থাকবে সেটাই হচ্ছে তার মোলার দ্রবণ। প্রতি লিটারের মধ্যে যত মোল জিনিস থাকবে সেটাই হচ্ছে তার মোলার দ্রবণ। এখন তার আগে আমাকে একটু বুঝতে হবে দ্রবণটা কি, পরে আমরা বুঝি মোলার দ্রবণ। দ্রবণ মানে হচ্ছে একটা মিশ্রণ। দ্রবণ মানে হচ্ছে একটা মিশ্রণ, যেই মিশ্রণটা খুব সুন্দরভাবে মিশে যায় এবং যেখান থেকে কোনো জিনিসকে স্বাভাবিকভাবে আলাদা করা যায় না। যেমন তুমি পানির মধ্যে একটু লবণ দিলা অথবা পানির মধ্যে একটু চিনি দিলা, চিনি দিয়ে একটু নাড়ানি দিলা, ওই চিনিটা কি করবে? পানির সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে। এখন খুব সুন্দরভাবে মিশে গেল, এরপর 2 মিনিট পর তোমার বললো যে এখান থেকে পানি আর চিনিটা তুমি একটু আলাদা করো তো আবার, তখন কি তুমি পানি আর চিনি আলাদা করতে পারবা? তখন কিন্তু এই পানি আর চিনিটাকে তুমি আলাদা করতে পারবা না, কারণ পানিটা চিনির সাথে একদম কি হয়ে গেছে, সমানভাবে সব জায়গায় মিশে গেছে। উপর থেকে একটু পানি চুমুক দিলে যেরকম মিষ্টি লাগবে, নিচ দিয়ে কানা করে যদি একটু পানি চাটা চাটা খাও সেটাও দেখবা একই পরিমাণ মিষ্টি লাগবে। তার মানে চিনিটা সব জায়গায় সমানভাবে মিশে গেছে। এরকম যদি সমানভাবে মিশা যায় তখন সেই দ্রবণটাকে বলা হয়, তখন সেই মিশ্রণটাকে বলা হয় দ্রবণ। অর্থাৎ একটা জিনিসে দুইটা জিনিস যদি খুব সুন্দরভাবে মিশা যায় তখন ওই জিনিসটার নাম কি? দ্রবণ। এই যে দ্রবণ যে বানাই, দ্রবণ বানাইতে দুইটা জিনিস লাগছে। যেমন কি কি জিনিস? একটা লাগছে হচ্ছে পানি, আরেকটা লাগছে হচ্ছে চিনি। পানির মধ্যে চিনিটা মিশে গেছে, তাহলে এইখানে একটা হচ্ছে কঠিন পদার্থ, একটা হচ্ছে কঠিন পদার্থ, আর তোমার ধরো আরেকটা হচ্ছে তরল পদার্থ। যেমন পানিটা হচ্ছে তরল পদার্থ আর চিনিটা হচ্ছে কঠিন পদার্থ। অথবা একটা হচ্ছে একটা পদার্থের মধ্যে আরেকটা পদার্থ মিশে যাবে। এখন তোমাদের কাছে এখানে কি মনে হয়, পানির মধ্যে চিনিটা মিশে গেছে না চিনির মধ্যে পানি মিশে গেছে? এখানে কিন্তু আমাদের পানির মধ্যে চিনিটা এসে মিশছে। কাজে যার মধ্যে মিশবে অথবা স্বাভাবিকভাবে চিন্তা করলে যেটাকে আমরা হচ্ছে তরল পদার্থ হিসেবে দেখব, তার নাম হচ্ছে দ্রাবক। যে জিনিসটা তরল পদার্থ আকার দেখবো তার নাম হচ্ছে দ্রাবক। এই যে দেখো, দ্রাবক, তরল পদার্থটা হচ্ছে দ্রাবক। আর যেটা এসে মিশলো কঠিন পদার্থ যেটা চিনি, সেটা ছিল হচ্ছে দ্রব। তাহলে দ্রব আর দ্রাবক এই দুটো যখন একসাথে মিশে যায় তখন যে জিনিসটা তৈরি হয় তার নাম হচ্ছে দ্রবণ। যেমন তুমি যদি একটু চিনির শরবত নেও, চিনির যে শরবত, এই শরবতটা হচ্ছে দ্রবণ।
চিনির শরবতটা হচ্ছে দ্রবণ, আর এখানে চিনি যেটা কঠিন পদার্থ সে হচ্ছে দ্রব, আর হচ্ছে যে পানির মধ্যে যে মিশাইছে সেই পানিটা হচ্ছে দ্রাবক। তাহলে আমরা দ্রব জিনিস কি বুঝলাম, দ্রাবক কি বুঝলাম, দ্রবণ কি বুঝলাম। আবার বলি আমি, যেই কঠিন পদার্থটা মিশাইতেছো সেটা হচ্ছে দ্রব, যেই তরলের মধ্যে মিশাইতেছো সেটা হচ্ছে দ্রাবক। আর দ্রব এবং দ্রাবক দুইটা মিলা যেটা হইলো, যেমন পানির যে শরবতটা হইলো, এই শরবতটা হচ্ছে দ্রবণ। ওকে, এখন এই দ্রবণের মধ্যে দ্রবণের ঘনমাত্রাটা কেমন, এটা কম মিষ্টি না বেশি মিষ্টি, এইটা দিয়ে বোঝা যাবে হচ্ছে তার ঘনমাত্রা দিয়ে। ঘনমাত্রা মাপার একটা একক হচ্ছে মোলারিটি, মোলারিটি বা মোলার দ্রবণ যেটাকে বলতেছে। এখন মোলার দ্রবণ কি, যদি কোনো একটা পদার্থের কোনো একটা দ্রবণের 1 লিটার দ্রবণের মধ্যে, মনে করো তুমি 1 লিটার পানি নিছো, 1 লিটার পানি নিছো, 1 লিটার পানির মধ্যে তুমি যদি 1 মোল পরিমাণ চিনি দেও, কতটুকু পরিমাণ চিনি, 1 মোল, 1 কেজি না কিন্তু, 1 গ্রামও না কিন্তু, 1 মোল। তুমি 1 লিটার পানির মধ্যে যদি 1 মোল চিনি দেও, তাহলে এই দ্রবণের নাম হবে মোলার দ্রবণ। অথবা যেহেতু 1 মোল দিছো, এই জন্য হবে 1 মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। এখন আরেকজন এসে বললো না, আমি 1 লিটার পানির মধ্যে 1 মোল চিনি দিব না, আমি 1 লিটার পানির মধ্যে 5 মোল চিনি দিব। তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে, তখন ব্যাপারটা দাঁড়াবে যেহেতু 1 লিটার পানির মধ্যে 5 মোল চিনি আছে, তখন এই দ্রবণের নাম হবে 5 মোলার দ্রবণ। 1 লিটার পানির মধ্যে যদি 5 মোল চিনি থাকে, তোমাদের কেউ কি ক্লাস থেকে লিভ নিছে নাকি? তোমাদের তোমার কারেন্ট খুব ডিস্টার্ব করে, ইদানিং মনে হয় তোমাদের কারেন্ট খুব ডিস্টার্ব করে। জি। কারেন্ট চলে গেছে অনেকের। তোমাদের একটু এমবি টেমবি ভরতে হবে মোবাইলে, বুঝছো? নাহলে হচ্ছে এরকম প্রতিদিনই তোমাদের সিলেটে কারেন্ট চলে যায়, যদি কারেন্ট চলে যায় তাহলে তো তোমরা আসলে বুঝতে পারবে না পুরোপুরি ক্লাসগুলি। আচ্ছা, যেটা বলতেছিলাম, এখন 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব থাকে, তাহলে তার নাম হবে 2 মোলার দ্রবণ। যদি 3 মোল দ্রব থাকে, সেটা হবে 3 মোলার দ্রবণ। বুঝতে পারছি ব্যাপারটা? এখন হ্যাঁ, তাহলে এখন মোলার দ্রবণের সংখ্যাটা একটু দেখো। ধরা যাক, বই থেকে পড়তেছি, প্রথম লাইন, কোন দ্রবণে একটি দ্রব দ্রবীভূত আছে এবং মোলার দ্রবণের সংখ্যা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রায় হতে হবে। নির্দিষ্ট তাপমাত্রা, তাপমাত্রা বাড়লে কমলে দ্রবণের ঘনমাত্রা কমে বেড়ে যায়। এই জন্য সবসময় মোলার দ্রবণের সংখ্যা আসলে প্রথমে বলে নিবা নির্দিষ্ট তাপমাত্রায়, এটা অবশ্যই বলবা। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তবে ওই দ্রবণকে মোলার দ্রবণ অথবা 1 মোলার দ্রবণ বলা হয়। নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে, তখন সেই দ্রবণের নাম হবে 1 মোলার দ্রবণ। এখন এই 1 লিটার দ্রবণের মধ্যে যদি 1 মোল না থাকে, 2 মোল দ্রব দ্রবীভূত থাকে, তাহলে ওই দ্রবণকে বলা হবে 2 মোলার দ্রবণ। আচ্ছা, এরপর এখানে একটা উদাহরণ দিচ্ছে, উদাহরণ আমরা পড়ে ফেলছি অলরেডি, তারপর এখান থেকে একটা বড়, দ্রাবক কাকে বলে, দ্রব কি এবং দ্রবণ কি, এটা বোঝার জন্য একটা উদাহরণ দেওয়া হলো। একটি গ্লাসে প্রায় অর্ধেক পানি নাও, গ্লাসে পানি নিছো, সেই পানিতে সামান্য পরিমাণে খাবার লবণ নেও, একটি চামচ দিয়ে মিশাইতে থাকো, দেখা গেল পানিতে লবণ মিশে গেছে, পানিতে আর লবণ দেখা যাচ্ছে না। যে পানিতে লবণ মিশাই ফেললে কিন্তু লবণ আর খুঁজে পাবে না, দেখা যাবে না। এই যে লবণ আর পানির মিশ্রণ, এটা হচ্ছে একটা দ্রবণ। তোমাদেরকে আমি খাওয়াইতে চাচ্ছিলাম চিনির শরবত, কিন্তু এরা একটু কৃপণ, বুঝছো, এরা খাওয়াইতেছে তোমাদের লবণের শরবত, লবণ দেখা যাচ্ছে না। এই লবণ পানির যে মিশ্রণটা, লবণ আর পানি মিশা যেটা হলো, এটার নামই হচ্ছে একটা দ্রবণ। এই যে যে মিশ্রণটা আছে, এখানে পানি যে আছে, পানির নাম হচ্ছে দ্রাবক, যে তরল পদার্থটা সেটা হচ্ছে দ্রাবক। আর যে লবণটা মিশাইছে, লবণের নাম হচ্ছে দ্রব। আমরা যেটা বলছিলাম, ওইখানে পানি ছিল দ্রাবক আর চিনিটা ছিল দ্রব, আর এখানে লবণটা হচ্ছে দ্রব। দ্রবণ প্রস্তুত করার সময় এখন তুমি পানি নাও নিতে পারো। এখন তুমি একটা আত্মীয় বাড়িতে গেছো, মনে করো সে আত্মীয়কে, তোমাকে আত্মীয়র পছন্দ হয় না, তখন তোমারে কি করবে, সে আর পানির শরবত দিল না সুন্দর করে বানায়া,
একটু কেরোসিনের মধ্যে একটু লবণ দিয়ে গুলাইয়া নিয়ে আসলো তোমার জন্য। তাহলে এই কেরোসিনের মধ্যে যদি একটু লবণ গুলাই ফেলতে পারে, এটাও একটা দ্রবণ হয়ে যাবে। কেরোসিনের শরবত সে একটা কি হয়ে যাবে, দ্রবণ হয়ে যাবে। এইখানে দ্রবটাকে, এইখানে দ্রব হবে ওই লবণ, আর দ্রাবক হবে কেরোসিন। যদি অ্যালকোহল, মদ যেটা, অ্যালকোহলের মধ্যে যদি কেউ চিনি দিয়ে খায়, তাহলে অ্যালকোহল যেটা, অ্যালকোহলটা হবে দ্রাবক, আর এটার মধ্যে যে চিনিটা দিল সেটা হচ্ছে দ্রব। আর অ্যালকোহল আর চিনি মিলে যেটা হবে এটা হবে দ্রবণ। তাহলে দ্রাবক হিসাবে যে শুধু আমরা পানি ব্যবহার করবো এমন না, অন্যান্য তরল পদার্থ ব্যবহার করা যেতে পারে। পানি, অ্যাসিড, অ্যালকোহল ইত্যাদি যে কোনো তরল পদার্থই দ্রাবক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে এই অধ্যায়ে তোমাদের মূলত হচ্ছে পানি নিয়ে আলোচনা করবে। কোনো একটা দ্রবণ যদি পানির দ্রাবক হিসেবে ব্যবহার হয় তখন সেটাকে বলা হয় জলীয় দ্রবণ। যেই দ্রবণে তরল পদার্থ হিসেবে পানি ব্যবহার করা হয়, পানির আরেক নাম কি, জল। তাহলে যেই দ্রবণে তরল পদার্থ হিসেবে জল ব্যবহার করা হয় অর্থাৎ পানি ব্যবহার করা হয়, সেই দ্রবণের নাম হচ্ছে জলীয় দ্রবণ। তাহলে এখানে বলছে দ্রবণ সমান হচ্ছে দ্রব প্লাস দ্রাবক। এখন আমরা নিচের অংশটুকু পড়বো, অর্থাৎ এই অংশটুকু পড়বো। এইখানে কি বলছে, এখানে দুটো জিনিস বলছে, একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ। একটা হচ্ছে লঘু দ্রবণ আর একটা হচ্ছে গাঢ় দ্রবণ। এখন লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ বলতে জিনিসটা আসলে আমরা কি বুঝি? লঘুর বাংলা হচ্ছে পাতলা, লঘু মানে হচ্ছে কি, পাতলা পাতলা। আর গাঢ়, গাঢ় মানে হচ্ছে কি, গাঢ় তো গাঢ়ই বুঝি আমরা, যেন অনেক বেশি জিনিস থাকে, গাঢ় গভীর। আর লঘু মানে হচ্ছে পাতলা। যেমন তুমি এক গ্লাস পানির মধ্যে 1 চামচ চিনি দিয়েও একটা শরবত বানাইতে পারো, আবার 1 গ্লাস পানির মধ্যে তুমি 2 চামচ চিনি দিয়েও একটা শরবত বানাইতে পারো। কোনটা বেশি মিষ্টি লাগবে? 2 চামচেরটা বেশি মিষ্টি লাগবে, আর 1 চামচেরটা কম মিষ্টি লাগবে। তাহলে এই যে 1 চামচ যেটার মধ্যে দিছো কম মিষ্টি লাগছে, মনে করো তুমি 2 গ্লাস পানি নিছো, মনে করো তোমার বাসায় 2 জন বন্ধু আসছে, 2 বন্ধুর জন্য শরবত দিবা, 2 জনের জন্য 2 গ্লাস পানি নিছো। একজনের গ্লাসের মধ্যে চিনি দিছো 1 চামচ, আরেকজনের গ্লাসের মধ্যে, যে ভালো বন্ধু তার গ্লাসের মধ্যে চিনি দিছো হচ্ছে 2 চামচ। তাহলে যার মধ্যে 1 চামচ দিছো তারটা মিষ্টি একটু কম লাগবে, যার মধ্যে 2 চামচ দিছো তার মিষ্টিটা একটু বেশি লাগবে। এই যে যেটা কম মিষ্টি এটাই হচ্ছে লঘু দ্রবণ বা পাতলা দ্রবণ, আর যেটা বেশি মিষ্টি এটাই হচ্ছে মনে করো গাঢ় দ্রবণ। বুঝতে পারছি ব্যাপারটা? এখন মনে করো তুমি যদি আরেকভাবে চিন্তা করো, একটা টেস্ট টিউব নিলা, এই যে এরকম জিনিস সেটাকে বলা হয় টেস্ট টিউব, ল্যাবে যেটার মধ্যে জিনিস নিয়ে টেস্ট করা হয়। অথবা যেমন অনেক সময় রক্ত পরীক্ষা করতে গেলে রক্ত দেই না, এরকম একটা স্যাম্পলে দেখবা রক্ত কালেক্ট করে, এগুলো হচ্ছে টেস্ট টিউব, এগুলো তো টেস্ট করবে। এই দুইটা টেস্ট টিউবের ভিতরে পানি আছে, মনে করো দুইটা টেস্ট টিউবের ভিতরে কি আছে, পানি আছে। এরপর তুমি এখানে একটু রং দিবা, রং দিয়ে টেস্ট টিউব এটার একটা রং বানাবা, এটার মধ্যে একটু লাল রং দিলা, পরে এটা আরেকটা টেস্ট টিউব, এইটার মধ্যেও তুমি একটু লাল রং দিলা। এখন এই যে প্রথম যে লাল রংটা দিলা, এখানে অল্প একটু লাল রং দিছো, অল্প লাল রং, আর এটাতে হচ্ছে বেশি লাল রং। তাহলে যেটার মধ্যে অল্প লাল রং দিছো সেটা কম লাল হবে, আর যেটার মধ্যে বেশি বেশি লাল রং দিছো সেটা কি হবে, বেশি লাল হবে। তাহলে এই যে অল্প লাল রং যেটা দিছিলা এই দ্রবণের নাম হবে লঘু দ্রবণ, আর বেশি লাল রং যেটা দিছো সেটার নাম হবে গাঢ় দ্রবণ। কারেন্ট আসছে? এখানে মনে হয় না। আচ্ছা, তাহলে লঘু দ্রবণ এবং হচ্ছে গাঢ় দ্রবণ আমরা ব্যাপারটা বুঝছি। সহজভাবে বলি এবার, আমরা যদি দুইটা পাত্রে একই পরিমাণ তরল পদার্থ নেই, আচ্ছা ঠিক আছে, যে এই সরি বড় ছোট হয়ে গেল, আমরা যদি হচ্ছে দুইটা পাত্র নেই, দুইটা পাত্রে একই পরিমাণ, এটার মধ্যেও মনে করো যতটুকু পানি নিছি, মনে করো তুমি 250 মিলিলিটার পানি নিছো, মিলিলিটার,
আর এটার মধ্যেও তুমি সেম 250 মিলিলিটার পানি নিছো। এখন এইখানে দিছো 1 চামচ চিনি, এইখানে দিছো হচ্ছে 2 চামচ চিনি। তুমি যদি একই পরিমাণ পানি নেও, একই পরিমাণ পানি নিয়ে যেটার মধ্যে দ্রব কম দিবা অর্থাৎ চিনি কম দিবা সেটা হবে লঘু দ্রবণ বা পাতলা দ্রবণ, আর যেটার মধ্যে চিনি বেশি দিবা সেটা হবে গাঢ় দ্রবণ। বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে এটা গেল। একটু উল্টা ভাবে যদি এখন চিন্তা করো, এখন মনে করো এটাতে পানি নিছো, এই পাত্রের নাম হচ্ছে দাও 1 নং পাত্র, আর এটা হচ্ছে 2 নং পাত্র। এটা আবার পাত্র পাত্রীর পাত্র না, হ্যাঁ, এটা প্রথমটা হচ্ছে 1 নং পাত্র, পরেরটা হচ্ছে কি 2 নং পাত্র। এখন এই 1 নং পাত্রের মধ্যে তুমি পানি নিছো একটু বেশি, মনে করো এটা বইরা পানি নিছো, কথার কথা এতটুকু পানি নিলাম। আর 2 নং পাত্রের মধ্যে অল্প একটু পানি নিলাম। এখন 1 নং পাত্রের মধ্যে 1 চামচ চিনি দিছো, 1 চামচ। 2 নং পাত্রে কিন্তু পানি একটু নিছো, একটু নিয়ে এটার মধ্যে 1 চামচ চিনি দিছো। চিনি এখন দুইটার মধ্যে সমান দিছো, অর্থাৎ দ্রবের পরিমাণ দুইটার মধ্যে সমান, একটার মধ্যে পানি বেশি আর একটার মধ্যে পানি কম। এখন কোনটা বেশি মিষ্টি লাগবে, 1 নং পাত্র না 2 নং পাত্র? কোন পানিটা বেশি মিষ্টি লাগবে, 1 নং পাত্র নাকি 2 নং পাত্র? বাকিদের কাছে কি 1 নং মিষ্টি লাগবে? দুজন আনসার দিছো, 3 জন। এই তোমরা কি বাকিরা বুঝো নাই? 4 জন, 5 জন, 7, আরো 2 জন আনসার দেওয়ার বাকি আছো। একজন আনসার দেওয়ার বাকি আছো, একজন, একজন না 2 জন বাকি আছো, 2 জন। 2 জন কি মনে হয় ক্লাসে নাই, মোবাইল অন করে মনে হয় চলে গেছো নাকি? দাঁড়াও দেখতেছি কোন 2 জন চলে গেছো। আচ্ছা, তাহলে 2 নং পাত্রে বেশি মিষ্টি লাগবে। তাহলে দেখো এখন এইখানে আগের অঙ্ক কি ছিল, আগের দুইটা পাত্রের মধ্যে পানি এক সমান ছিল, 250 250 করে। পানি এক সমান থাকা মানে হচ্ছে দ্রাবকের পরিমাণ সমান, দ্রাবকের পরিমাণ সমান। দ্রব একটু কম বেশি ছিল, প্রথমটার মধ্যে 1 চামচ দিছিলাম তার মানে দ্রব কম, পরেরটার মধ্যে 2 চামচ দিছিলাম মানে দ্রব বেশি। তাহলে পানি যদি এক সমান থাকে অর্থাৎ দ্রাবক যদি সমান থাকে, তাহলে যেটার মধ্যে দ্রব বেশি থাকবে, যেটার মধ্যে দ্রব বেশি থাকবে, যেটার মধ্যে দ্রব বেশি থাকবে ওইটাতেই কি হবে, যেটার মধ্যে দ্রব বেশি থাকবে ওইটাই বেশি, ওইটার হচ্ছে দ্রবণের গাঢ় বেশি থাকবে, ওটা হবে গাঢ় দ্রবণ। আর যদি হচ্ছে দ্রব সেম থাকে, দুইটার মধ্যে 1 চামচ 1 চামচ, তাহলে যেটার মধ্যে পানি কম থাকবে অর্থাৎ দ্রাবক কম থাকবে ওইটাই হবে গাঢ় দ্রবণ। আশা করি বুঝছো, এটা আমি একটু রিডিং পড়ে দিই, এখান থেকে খেয়াল করো। তোমরা মাঝে মাঝেই লঘু দ্রবণ এবং গাঢ় দ্রবণ কথাগুলি শুনবে। তুমি যদি একটি গ্লাসে 250 মিলিলিটার পানির মধ্যে, একটা গ্লাসের মধ্যে 250 মিলিলিটার পানি নিলাম, পানির মধ্যে 10 গ্রাম খাবার লবণ মিশাও, তাহলে একটা দ্রবণ তৈরি হবে। তুমি যদি আরেকটি গ্লাসে সেম একই 250 মিলিলিটার পানির মধ্যে 15 গ্রাম খাবার লবণ মিশাও, তাহলেও একটা দ্রবণ তৈরি হবে। এই দুটি দ্রবণের মধ্যে একটা হবে লঘু আর একটা হবে গাঢ়। যে দ্রবণে খাবার লবণ কম সেটা হবে লঘু, আর যে দ্রবণে খাবার লবণ বেশি সেই দ্রবণটি হবে গাঢ় দ্রবণ। এখন আবার যদি তুমি একটা গ্লাসে 250 মিলিলিটার পানি, আরেকটি গ্লাসে 200 মিলিলিটার পানি, অর্থাৎ পানি একটাই বেশি নিয়েছো একটাই কম নিয়েছো, নিয়ে এবার দুইটা গ্লাসেই 10 গ্রাম করে লবণ মিশাইলাম, তাহলে এখন কোনটা গাঢ় দ্রবণ হবে? যেহেতু এখানে দ্রবের পরিমাণ দুইটাতেই 10 গ্রাম, তাহলে যেটাতে পানির পরিমাণ কম
সেটাই হবে আমাদের কি গাঢ় দ্রবণ। যে পাত্রে পানির পরিমাণ বেশি সেটি লঘু দ্রবণ, আর যে পাত্রে পানির পরিমাণ কম সেটি হবে গাঢ় দ্রবণ। ল্যাবরেটরিতে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে কম পরিমাণ দ্রব মিশ্রিত করে তাকে লঘু দ্রবণ বলে, এবং একটি নির্দিষ্ট পরিমাণ দ্রাবকের মধ্যে বেশি পরিমাণ দ্রব মিশ্রিত করে তাকে গাঢ় দ্রবণ বলে। বুঝছো তো ব্যাপারটা? অর্থাৎ আমি যদি দ্রব কম মিশাই তাহলে সেটা হবে লঘু দ্রবণ, আর যদি আমি দ্রবটা বেশি মিশাই অর্থাৎ চিনি বেশি মিশাই তাহলে সেটা হবে গাঢ় দ্রবণ। এটা আসলে ফিক্সড নাই, কতটুকু মিশাইলে দ্রব, কতটুকু মিশাইলে লঘু, কতটুকু মিশাইলে গাঢ়। এটা আসলে হচ্ছে দুইটা জিনিসের মধ্যে তুলনা। যেমন হচ্ছে মনে করো এখানে দুইটা পাত্র আছে, এটার মধ্যে 10 গ্রাম মিশাইছো, এটার মধ্যে 15 গ্রাম মিশাইছো, তাহলে 10 গ্রামেরটা হচ্ছে লঘু, 15 গ্রামেরটা হচ্ছে কি গাঢ়। আবার এখানে দুইটা পাত্র, এটা মিশাইছো 30 গ্রাম, এটা মিশাইছো 50 গ্রাম, এই দুটার মধ্যে আবার এটা লঘু এটা গাঢ়, অর্থাৎ দুটার মধ্যে যেটাতে বেশি থাকবে ওটা গাঢ়, যেটাতে কম থাকবে ওটা হচ্ছে লঘু। আচ্ছা, তাহলে তোমরা এই পর্যন্ত পড়বা, পরের টপিকে যাই আমরা। এখানে আসো, এটা এটুকু আমরা অলরেডি আগে একবার বলছি যে একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকে তাকে ওই দ্রবণের মোলারিটি বলা হয়। 1 লিটার দ্রবণের মধ্যে যত মোল দ্রব দ্রবীভূত থাকবে সেটাই হচ্ছে তার কি মোলারিটি। যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে সেটা হবে 2 মোলার দ্রবণ, অথবা তার মোলারিটি হবে 2। যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে 1 লিটার মধ্যে সেটাকে বলা হবে 1 মোলার দ্রবণ, অথবা তার মোলারিটি হবে 1। যদি 0.5 মোলার থাকে সেটা হবে 0.5। যদি হচ্ছে 1 লিটার মধ্যে 0.1 মোল থাকে তার মোলারিটি হবে 0.1। এখন কি হলো, আচ্ছা যে জিনিসটা বলতেছিলাম যে যদি কোনো একটা দ্রবণের মধ্যে 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তখন তার মোলারিটি হবে 1। আর যদি 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তখন তার মোলারিটি হবে 0.5। যদি 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে তখন তার মোলারিটি হবে 0.1। ওকে, যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তখন ওই দ্রবণের নাম হয় মোলার দ্রবণ। আর যদি 1 লিটারের মধ্যে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে, বুঝো ভালো করে দেখো, এখানে খেয়াল করো, একটি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণের মধ্যে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে তবে ওই দ্রবণের মোলারিটি 2। যদি 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলে। আচ্ছা একটু লিখে দেই এখানে, 1 লিটার দ্রবণে 1 মোল থাকলে ওটার নাম হবে মোলার দ্রবণ অথবা 1 মোলার দ্রবণ। 1 লিটার দ্রবণে যদি 0.5 মোল থাকে ওইটার নাম হবে সেমি মোলার। সেমি সেমি মানে হচ্ছে অর্ধেক, ফাইনালের আগেরটা কি সেমিফাইনাল না, মানে অর্ধেক ফাইনাল হয়ে গেছে আর কি। এরকম 0.5 মোল যদি থাকে সেটা হবে সেমি মোলার। আবার যদি এই 1 লিটারের মধ্যে 0.1 মোল থাকে, 0.1 মোল, তখন ওইটার নাম হবে ডেসিমোলার। বুঝলো, বানানটা দেখা যাচ্ছে না,
ডেসি মোলার। তাহলে এই তিনটা জিনিস মুখস্থ রাখবা। এখান থেকে একটু দেখি, 1 লিটার দ্রবণের মধ্যে 0.5 মোল দ্রব দ্রবীভূত থাকলে ওই দ্রবণকে সেমিমোলার দ্রবণ বলবো। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, তখন আনসার হবে 0.5 মোল পার লিটার। 0.5 মোল পার লিটার। যদি বলা হয় 1 লিটার দ্রবণের মধ্যে 0.1 মোল দ্রব দ্রবীভূত থাকে, ওই দ্রবণকে ডেসিমোলার দ্রবণ বলে। তাহলে যদি বলা হয় ডেসিমোলার দ্রবণের মোলারিটি কত বা ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, তাহলে ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোল পার লিটার, অথবা ডেসিমোলার দ্রবণের মোলারিটি হচ্ছে 0.1, সেমিমোলারের 0.5, মোলারের হচ্ছে 1। মোলার দ্রবণের মোলারিটি 1, লিখো খাতায় লিখো সবাই, মোলার দ্রবণের মোলারিটি 1, মোলার দ্রবণের মোলারিটি 1। লেখা শেষ হলে বললো মোলার দ্রবণের মোলারিটি 1। এখন কথা বোঝা যায়? তোমার নেটওয়ার্কের সমস্যা করতেছে কিনা একটু কেটে ঢুকে দেখো তো। মোলার দ্রবণের মোলারিটি 1। পরে লেখো সেমিমোলার দ্রবণের মোলারিটি 0.5, সেমিমোলার দ্রবণের মোলারিটি 0.5, সেমিমোলার দ্রবণের মোলারিটি 0.5। এরপর লিখো ডেসিমোলার দ্রবণের মোলারিটি 0.1, ডেসিমোলার দ্রবণের মোলারিটি 0.1। তাহলে এই তিনটা। ওকে, এখন আসো বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুতকরণ। তোমাকে বললো একটা মোলার দ্রবণ বানাও, আরেকজনকে বললো একটা ডেসিমোলার দ্রবণ বানাও, আরেকজনকে বললো একটা সেমিমোলার দ্রবণ বানাও। এই দ্রবণগুলি ল্যাবে কাজ করার জন্য লাগে, যারা ল্যাবে কাজ করে, কেমিস্ট্রি নিয়ে যারা কাজ করে, এদেরকে এই ধরনের বিভিন্ন ধরনের দ্রবণ বানাইতে হয়। এখন এরকম দ্রবণ বানাইতে গেলে তুমি কি করবা? দ্রবণ বানাইতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে একটা ফ্লাক্স নিতে হবে। ফ্লাক্স, ফ্লাক্স মানে কি? ফ্লাক্স হচ্ছে একটা মেজারমেন্ট করার মতো একটা পাত্র আর কি। তোমরা ল্যাবে দেখছো অনেক সময় যে যেটার মধ্যে কোনো একটা তরল পদার্থ নিয়ে ঝাঁকি দেয় আর কি। হ্যাঁ, তোমরা না দেখে থাকলে তোমাদেরকে আমি একটু দেখাই না। ঠিক আছে, এই যে দেখো, এই যে চিত্রটা আছে, এটাই হচ্ছে একটা ফ্লাস্ক। বুঝতে পারছি? এটার মধ্যে একটা দ্রবণ নিয়ে মাপা হবে, যেটা হচ্ছে একটা ফ্লাস্ক। এটা হচ্ছে একটা ফ্লাস্ক। এটা গায়ে দেখো একটু দাগ কাটা আছে, তোমাদের এখানে দেখা যাচ্ছে কিনা? আমাদের এটাতে মাপা যায় তুমি কতটুকু জিনিস নিতেছো, দাগ কাটা থাকে সুন্দর করে। যেটা দেখো আরো ক্লিয়ার হবা। এই দেখো দাগ কাটা আছে 500 মিলিলিটার, 100 মিলিলিটার। এগুলো হচ্ছে ফ্লাক্স। ওকে, তাহলে তোমাকে প্রথমে এরকম একটা ফ্লাস্ক নিতে হবে। এখন এই ফ্লাস্ক নিয়ে তুমি এখানে হচ্ছে কিসের দ্রবণ বানাইতে যাচ্ছ? মনে করো তুমি একটা চিনির দ্রবণ বানাবা, তাহলে হচ্ছে তোমার কিছু কত, ওই চিনির দ্রবণ বানাইতে কতটুকু চিনি লাগবে এটা আগে তোমাকে হিসাব করে বের করতে হবে। মনে করো এটা বানাইতে হলে তোমাকে 100 গ্রাম চিনি লাগবে, তাহলে তুমি 100 গ্রাম চিনি মাপা দাঁড়িপাল্লা দিয়ে মাইপা ওই ফ্লাস্কের মধ্যে নিবা। তাহলে প্রথমে নিবা একটা ভালো ফ্লাস্ক নিবা, যেটাতে মাপা যায়, এরকম একটা ফ্লাস্ক নিবা। পরে হচ্ছে ফ্লাস্কের মধ্যে কি নিবা তুমি? ফ্লাস্কের মধ্যে হচ্ছে যেই জিনিসটার দ্রবণ বানাবা। চিনির দ্রবণ বানাইলে চিনি নিবা, লবণের দ্রবণ বানাইলে লবণ নিবা। 3 নাম্বার কাজ হচ্ছে
এরপরে তোমার যতটুক লাগবে, মনে করো তোমার 100 মিলিলিটার হতে হবে বা 1 লিটার হতে হবে, বাকি যে জায়গাটা থাকবে ওটা পানি দিয়ে ফিল আপ করে দিবা। যেমন আমি যদি তোমাদের একটু এখান থেকে বুঝাই, যেমন ধরো, আচ্ছা আমি টাকায় দেখাই, দেখাইতে পারি না ভালো, হ্যাঁ। যেমন ধরো এটা হচ্ছে একটা ফ্লাস্ক, ফ্লাস্কের যদি এই পর্যন্ত ফিল আপ হয় তাহলে হবে 1 লিটার। তাহলে এখানে তুমি হচ্ছে চিনির একটা দ্রবণ বানাবা, তোমাকে বলছে 1 মোলার দ্রবণ বানাইতে হবে। তাহলে 1 মোলার দ্রবণ মানে হচ্ছে 1 মোল দ্রবণ। এখন 1 মোল চিনি কত হয় সেটা তোমাকে প্রথমে শিখতে হবে। চিনির সংকেত হচ্ছে গ্লুকোজ, যেটা C6H12O6 মনে করো। তাহলে এখান থেকে তুমি একটা ভর হিসাব করে বের করতে পারবে, আমরা এখন আর গেলাম না। কথার কথা মনে করো হচ্ছে আমাদের 400 গ্রাম, তাহলে একটা দাঁড়িপাল্লা দিয়ে বা যেভাবে হোক 400 গ্রাম মাপবো, 400 গ্রাম চিনি মাইপে এটার মধ্যে নিব। এই যে এখানে হচ্ছে চিনি, দেখলাম 400 গ্রাম চিনি এতটুকু জায়গা নিছে আর কি। তাহলে এতটুকু জায়গা নেওয়ার পরে কি করতে হবে, এই যে বাকি যে জায়গাটুকু আছে এই জায়গাটুকুর মধ্যে পানি ঢেলে দিতে হবে, পানি দিয়ে ফিল আপ করে দিতে হবে। তাহলে যে দ্রবণটা পাবা এটা হয়ে যাবে একটা মোলার দ্রবণ। কারণ তুমি কি করছো, এই 1 লিটার পানির মধ্যে বা 1 লিটার দ্রবণের মধ্যে 1 মোল চিনি নিছো, এই জন্য মোলার দ্রবণ হয়ে গেছে। যদি 1 মোল চিনি না নিয়ে তুমি 0.1 মোল চিনি নিতা, 0.1 মোলে যত গ্রাম হয়, 1 মোলে যদি 400 গ্রাম হয় তাহলে 0.1 মোলে 40 গ্রাম হবে। যেহেতু এটা 0.1, তাহলে 0.1 দিয়ে গুণ করে দিবা, তো 400কে 0.1 দিয়ে গুণ করলে 40, তাহলে 40 গ্রাম হবে। তাহলে 40 গ্রাম চিনি নিতাম, নিচে পড়ে থাকতো, বাকিটা পানি দিয়ে ফিল আপ করে দিতাম। তাহলে এটা হয়ে যেত 0.1 মোলার দ্রবণ, অথবা 0.1 মোলার দ্রবণের আরেক নাম হচ্ছে ডেসিমোলার দ্রবণ। 0.1 এর আরেক নাম কি, ডেসিমোলার। যদি 0.5 মোল নিতাম তাহলে হয়ে যেত এটা সেমিমোলার দ্রবণ বা 0.5 মোলার দ্রবণ। এখন বই থেকে একটু করি। ল্যাবরেটরিতে মোলার দ্রবণ, ডেসিমোলার দ্রবণ, সেমিমোলার দ্রবণ ইত্যাদি প্রস্তুত করার প্রয়োজন হয়। বিভিন্ন মোলারিটির দ্রবণ প্রস্তুত করা অত্যন্ত সহজ। এক্ষেত্রে তোমাকে কতগুলো কাজ ধাপে ধাপে করতে হবে। প্রথমত তোমাকে একটি নির্দিষ্ট আয়তনের আয়তনিক ফ্লাক্স বাছাই করতে হবে। এই যে আমরা যে ফ্লাক্সটা দেখলাম এটা আয়তনিক ফ্লাক্স, কেন? কারণ এটা আয়তন মাপা যায়, জন্য এটার নাম হচ্ছে আয়তনিক ফ্লাক্স বাছাই করতে। দ্বিতীয়ত, যেই পদার্থের দ্রবণ তৈরি করতে হবে সেই পদার্থের একটা নির্দিষ্ট পরিমাণ ওজন করে নিয়ে আয়তনিক ফ্লাক্সে ঢেলে দিতে হবে। তাহলে আমরা চিনি নিয়েছিলাম, চিনিটা মাইপে এটার মধ্যে ঢেলে দিলাম। তৃতীয়ত, আয়তনিক ফ্লাস্কের মধ্যে খানিকটা পানি যোগ করে ঝাঁকিয়ে পদার্থটির দ্রবণ তৈরি করতে হবে। তাহলে পানি নেওয়ার পর বাকি যে জায়গাটা থাকবে ওটা পানি দিবা, পানি দিয়ে ফিল আপ করে ইচ্ছা মতো ঝাঁকি দিতে হবে। তবে সাবধানে আয়তনিক ফ্লাক্সের নির্দিষ্ট দাগ পর্যন্ত পানি দ্বারা পূর্ণ করতে হবে। পানিটা একদম মাই পাই দাগ পর্যন্ত পূরণ করতে হবে, এর কম হলেও হিসাব মিলবে না, বেশি হলেও হিসাব মিলবে না। দ্রবণের মোলারিটি, দ্রবণের আয়তন, দ্রবের ভর এবং দ্রবের আণবিক ভরের মধ্যে একটা সূত্র আছে। তাহলে এই সূত্রটা আমরা একটু মুখস্থ করব। সূত্রটা কি, এই যে এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা সবাই একটু মুখস্থ করবা, খাতায় লেখো। ডব্লিউ সমান এস ভি এম ভাগ 1000। এই সূত্রটা সবাই লিখো। ডব্লিউ সমান ক্যাপিটাল হাতের এস, ক্যাপিটাল হাতের ভি, ক্যাপিটাল এম ভাগ 1000। ডব্লিউ ইকুয়াল এস বি এম বাই 1000, এটা মুখস্থ করতে হবে। ডব্লিউ ইকুয়াল এস বি এম বাই 1000। ডব্লিউ সমান এস ভি এম ভাগ 1000। লিখছো না? ডব্লিউ সমান ভি এম ভাগ 1000। ডব্লিউ সমান এস ভি এম ভাগ 1000। এরকম একটা ভালো জায়গা দিয়ে লিখি, ডব্লিউ সমান এস ভি এম ভাগ হচ্ছে 1000। এখন এদের প্রত্যেকটার পরিচয় জানতে হবে। এখানে এস কে, এস হচ্ছে দ্রবণের মোলারিটি। তোমাকে যে দ্রবণটা দেয়া আছে ওই দ্রবণের মোলারিটি কত মোলার, 0.5 মোলার, 0.2 মোলার, এটা হচ্ছে এস।
তাহলে মোলারিটি কথা বলা থাকলে ওটার যে মান দেওয়া থাকবে সেটাতে আমরা কি বসাবো, এস বসাবো, এস এর জায়গায় বসাবো। পরে এখানে আছে ভি, ভি হচ্ছে আয়তন, ভি হচ্ছে কি আয়তন, আয়তনটা অবশ্যই মিলিলিটার এককে হিসাব করতে হবে। আয়তন কিসে হিসাব করতে হবে, মিলিলিটার এককে হিসাব করতে হবে। এখন মিলিলিটার এককে আয়তন কিভাবে হিসাব করবা, যেমন তোমাকে বলে দিলে হচ্ছে এখানে যে 1 লিটার, তাহলে 1 লিটার সমান কত হয় 1000 মিলিলিটার, তাহলে তুমি 1 লিটার বসাইতে পারবে না, তোমাকে 1000 বসাইতে হবে। যদি বলা হয় 2 লিটার, তো 2 না লেখা এখানে 2000 মিলিলিটার লিখতে হবে। অর্থাৎ আয়তন যেটাই দেয়া থাকবে না কেন সেটা মিলিলিটার এককে নিয়ে তারপরে বসাইতে হবে। যদি মিলিলিটার দেয়া থাকে তাহলে তো মিলিলিটার আসেই, সমস্যা নেই। আর ক্যাপিটাল এম, ক্যাপিটাল এম গত ক্লাসে আমরা পড়ছিলাম, ক্যাপিটাল এম মানে হচ্ছে আণবিক ভর। যেমন সালফিউরিক অ্যাসিড যদি বলে, সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হবে 98। তারপর যদি বলা হয় সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে লবণ, তোমরা যে লবণ খাও বাসা বাড়িতে এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড খাও, কিন্তু ওই দিন বলছিলাম আমরা বাসা বাড়িতে এই লবণটা খাই, আমরা যে লবণ খাই তার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সবসময় যে লবণটা খাও এটার নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। ক্যাপিটাল এন এর নিচে ছোট করে এ, তারপরে সিএল। এই সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, সোডিয়ামের পারমাণবিক ভর 23, আর ক্লোরিনের সম্ভবত 35.5, ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। তাহলে এই সোডিয়াম ক্লোরাইডের ভর কত হবে, 23 আর 35.5 যোগ করো, 5 আর 3 8, 3 2 5, 58.5। তাহলে 1 মোল মানে সোডিয়াম, 1 মোল সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর হচ্ছে 58.5। তাহলে সূত্রটা আমরা বুঝছি। এখন এখানে একটা জিনিস খেয়াল করো, যদি আমার সূত্র থেকে অন্য কিছু বের করতে বলে, আমরা তো সূত্র কি শিখলাম, ডব্লিউ সমান এস এস ভি এম ভাগ হচ্ছে 1000 থেকে ছিল, ডব্লিউ সমান এস বি এম ভাগ হচ্ছে 1000। যদি তোমাকে ভর বের করতে বলে, ডব্লিউটা হচ্ছে ভর, ডব্লিউটা কি বুঝো ভালো করে, দাঁড়াও আমি একটু ঠিক হয়ে লিখি, লিখতে সমস্যা হবে। আচ্ছা, ডব্লিউ সমান এস ভি এম ভাগ হচ্ছে 1000। এখানে ডব্লিউ এর পরিচয় হচ্ছে, ডব্লিউটা হচ্ছে ভর, এমটা কি, এম হচ্ছে আণবিক ভর, এসটা কি, এস হচ্ছে মোলারিটি, আমরা জানো এগুলা। ভি কি, ভি হচ্ছে আয়তন, তবে আয়তনটা অবশ্যই মিলিলিটার এককে প্রকাশ করতে হবে। এখন তোমার কাছে ডব্লিউ না চায়, উল্টো অন্য একটা চাই, এস যদি জানতে চায়, অর্থাৎ বের করতে পারবা না, সূত্রটাকে জাস্ট একটু খালি ঘুরাই দিবা, ডব্লিউ সমান এস ভি এম ভাগ 1000। তাহলে এখান থেকে এস সমান কি হবে, এস, তাহলে 1000টা নিচে আছে, 1000টা উপরে চলে আসবে, তাহলে 1000 গুণ ডব্লিউ সমান হচ্ছে এস ভি এম। তাহলে এখান থেকে যদি এস বের করতে যাও, এসটা জায়গায় থাকবে 1000 ডব্লিউ বাই ভি এম। যদি বলো না আমি হচ্ছে এখন ভি বের করবো, তাহলে ভি এখানে থাকবে 1000 ডব্লিউ বাই এস এম। আর আরই গুণ আর কি, যেটা বের করতে বলবো ওটার বাম পাশে। আচ্ছা, তাহলে আমরা এটা পারবো। এখন আমরা দুটো ম্যাথ একটু দেখি। দুইশো, দেখো প্রথমটা 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্কে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবা।
যদি 250 দাও, এটার মধ্যে তুমি কতটুকু সোডিয়াম ক্লোরাইড লবণ দিবা আর কি, কত গ্রাম লবণ দিবা, এটা তোমার কাছে জানতে চাইছে আর কি। কথাটা বুঝছো? 250 মিলিলিটার আয়তনিক ফ্লাক্সে 0.2 মোলার সোডিয়াম ক্লোরাইড দ্রবণ কিভাবে প্রস্তুত করবা? যদি তুমি 0.2 মোলার একটা দ্রবণ বানাইতে চাও, তাহলে কতটুকু সোডিয়াম ক্লোরাইড দিবা? তাহলে তোমার কাছে জানতে চাইছে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ কতটুকু দিতে হবে। তাহলে এখানে আমরা দেখি প্রথমে কি কি দেয়া আছে। 250 মিলিলিটার আয়তন দেয়া আছে, তাহলে আয়তন ভি সমান 250 মিলিলিটার। আমরা জানি আয়তনকে ভি দিয়ে প্রকাশ করা হয়, ভি সমান 250 মিলিলিটার। 0.2 মোলার দ্রবণ, তাহলে ঘনমাত্রা এস, এস সমান দেয়া আছে 0.2 মোলার, ঘনমাত্রাকে এস দিয়ে প্রকাশ করা হয় 0.2 মোলার। তারপর হচ্ছে আণবিক ভর ক্যাপিটাল এম, যেহেতু এটা সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর আমরা একটু আগে দেখে আসলাম, সোডিয়ামের হচ্ছে 23, ক্লোরিনের হচ্ছে 35.5, দুইটা যোগ করলে হয় 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড আণবিক ভর। তোমার কাছে জানতে চাইছে কতটুকু সোডিয়াম ক্লোরাইড নিতে হবে, ডব্লিউ সমান ওয়াট। তাহলে এখন ডব্লিউ এর সূত্র আমরা কি জানি, এস ভি এম ভাগ হচ্ছে 1000। এখানে এস হচ্ছে ঘনমাত্রা, ঘনমাত্রা হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য 0.2, ভি হচ্ছে আয়তন, আয়তন হচ্ছে 250 মিলিলিটার, এম হচ্ছে আণবিক ভর, আণবিক ভর হচ্ছে 58.5। তাহলে এই সবগুলি মান 8.2 এর সাথে 250 গুণ করবা, 250 সাথে 58.5 গুণ করবা, গুণ করে 1000 দিয়ে ভাগ করে দিবা। এই ভাগ করলে ফলাফল কত হবে? ভাগ করে ফলাফল আসবে 2.925। অর্থাৎ একটা 250 মিলিলিটার আয়তনিক ফ্লাস্ক নিয়ে তার মধ্যে যদি 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড যোগ করো, এবার প্রথম 2.925 সোডিয়াম ক্লোরাইড নিবা, এরপর ওই ফ্লাস্কে বাকি যে জায়গাটা আছে ওটা পানি দিয়ে ফিল আপ করবো, পানি দিয়ে 250 মিলিলিটার পর্যন্ত বানাবা, বানাই ইচ্ছা মতো জাকি দিবা, তাহলেই 0.2 মোলার দ্রবণ তৈরি হয়ে যাবে। কি করতে হবে? 0.2 মোলার দ্রবণ বানানোর জন্য প্রথম 250 মিলিলিটার একটা ফ্লাস্ক নিতে হবে, ওই ফ্লাস্ক নিয়ে ওইখানে 2.925 গ্রাম সোডিয়াম ক্লোরাইড দিবা, এরপর তারও জায়গা খালি থাকবে, ওই খালি জায়গাটা পানি দিয়ে ফিল আপ করবো, ফিল আপ করে করে 250 মিলিলিটার পর্যন্ত ফিল আপ করবো, 250 মিলিলিটার হয়ে গেলে পানি দেওয়া বন্ধ করে দিবা, এরপর এই পাত্রটাকে মুখ বন্ধ করে ঝাঁকি দিবা, তাহলেই 0.2 মোলারের একটা দ্রবণ হয়ে যাবে। বিকল্প সমাধান দ্বারা কি লেখছে? আমরা বিকল্প ভাবেই করছি। আমরা এই যেটা করছি পরেরটা করছি, আগেরটা ভাষা দিয়ে করছে, পরেরটা এইভাবে করছি, আমরা এইভাবে করছি আর কি। সমস্যা নাই, তোমার যেভাবে ভালো লাগে করবা। পরে আসো 2 নম্বর ম্যাথ। বলছে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? ওই একই, তুমি দেখো এখানে 2 লিটার, তাহলে ভি আয়তন হচ্ছে 2 লিটার, যেহেতু লিটার রাখা যাবে না মিলিলিটারে নিতে হবে, 1 লিটারে হয় 1000 মিলিলিটার, তাহলে 2 লিটারে হবে 2000 মিলিলিটার। 2000 মিলিলিটার 2 লিটার দ্রবণে 0.1 মোলার, তাহলে ঘনমাত্রা এস সমান হচ্ছে 0.1 মোলার। যেটা বলবো এত মোলার ওইটাই হচ্ছে 0.1, সরি ওইটাই হচ্ছে এস মোলারিটি। আর এম, এম কিন্তু সরাসরি দেয়া থাকবে না, এম বের করতে হবে তোমাকে, এই যে সোডিয়াম কার্বনেট এই সংকেতটা দেখে এম বের করতে হবে। আগেরটা ছিল সোডিয়াম ক্লোরাইড, ওইটার এম ভর বের করছি, এখন সোডিয়াম কার্বনেটের ভরটা বের করব। এই যে যে এটার নাম কি? সোডিয়াম কার্বনেট, লিখে রাখো, পরে এগুলো ভুলে যাবা। Na2CO3, এটার নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কার্বনেট। ভালো করে পড়ো, এবার কিন্তু পরীক্ষা অনেক কঠিন হবে। এবার ইন্টারমিডিয়েট রেজাল্ট দেখছো, মাত্র 51% পাস করছে, মাত্র 51%-এর মতো পাস করছে। 51 না 56 কত দেখলাম, একদম কম আর কি, বুঝছো? আর এ প্লাস তো নাই, এ প্লাস তো একদম কম। তোমাদের সিলেটে তো হারিকেন দিয়ে এবার এ প্লাস খুঁজে পাওয়া যাচ্ছে না, কাজেই প্রচুর ভালো করে পড়াশোনা করতে হবে। সোডিয়াম কার্বনেট আণবিক ভরটা কত? সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23। এখানে কয়টা সোডিয়াম আছে বলো সবাই, কয়টা সোডিয়াম আছে?
এইচএসসি পাস করছে 58.83%, মানে 59%, প্রায় 59। দুইটা আছে, তাহলে একটা সোডিয়ামের ভর হচ্ছে 23, তাহলে দুইটার ভর কত হবে? 23 গুণ 2 অর্থাৎ 46। পরে একটা যোগ চিহ্ন, কার্বন, কার্বনের ভর হচ্ছে 12। অক্সিজেনের ভর হচ্ছে 16। কয়টা অক্সিজেন আছে? 3টা। তাহলে 16 গুণ 3, 3 16 48। তাহলে 23 দুগুণে কত হয়? 46 যোগ 12 যোগ 3 16 48। 8 আর 2 10, 10 16, 8 9 10, 106। তাহলে আণবিক ভর হবে 106। তাহলে এম এর মান 106। জানতে চাইছে কতটুকু সোডিয়াম কার্বনেট আছে, মানে ভর জানতে চাইছে। ডব্লিউ সমান ওয়াট, তাহলে ডব্লিউ সমান SBM বাই 1000। এই সূত্রের মধ্যে মান বসাই দিবা, ডব্লিউ সমান SBM বাই 1000, এখানে মান বসাই দিবা, তাহলেই হয়ে যাবে। কেউ না বুঝলে বললো কিন্তু, বুঝছো সবাই? বুঝো নাই কেউ এরকম আছো? আমি তো খালি বলেই যাচ্ছি, তোমরা বুঝছো কিনা? না বুঝলে বলো। ওকে, তাহলে এটা দেখো, 250 মিলিলিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম কার্বনেট থাকলে সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? তাহলে এখানে বলছে 250 মিলিলিটার দ্রবণ, তাহলে আয়তন ভি ইকুয়াল হচ্ছে 250 মিলিলিটার, মিলিলিটার এই দেয়া আছে। 20 গ্রাম সোডিয়াম কার্বনেট, মানে এখন সোডিয়াম কার্বনেট যতটুকু আছে এটা দেয়া আছে, ডব্লিউটা দেয়া আছে। এখন ডব্লিউ হচ্ছে 20 গ্রাম। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর মাত্রই আমরা বের করছিলাম, আণবিক ভর হচ্ছে 106। মোলারিটি কত? মোলারিটিকে এস দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এস সমান ওয়াট। তাহলে আমরা জানি ডব্লিউ সমান হচ্ছে SBM বাই 1000। তাহলে এস সমান কি হবে? তাহলে এস সমান হবে এই 1000 যদি এই পাশে আসে, 1000 ডব্লিউ বাই ভিএম। ওই কি আড়াআড়ি গুণ করলাম আর কি। এস সমান 1000 ডব্লিউ বাই ভিএম। তাহলে 1000 এর পরে ডব্লিউ এর মান বসাবা 20, ভি এর মান বসাবা 250, এম এর মান বসাবা 106। তাহলে এই এস সমান 0.75 চলে আসবে। এটাই হলো আনসার। পরে এটা কি বলছে? 0.75 মোলার দ্রবণ, তার মানে এস হচ্ছে 0.75। সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেট আণবিক ভর হচ্ছে 106। 20 গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত আছে, 20 গ্রাম, কারণ ডব্লিউ, ডব্লিউ সমান 20। ওই দ্রবণের আয়তন কত? ভি সমান হোয়াট, ভি এরটা জানতে চাইছি। তাহলে সেম আগের মতোই ডব্লিউ সমান SBM বাই 1000, এখান থেকে ভি কত বের করবা। পরেরটা হচ্ছে এম, ক্যাপিটাল এম জানতে চাইছি, আণবিক ভর পারবা। এটা আসো, এটা তুমি কিভাবে 200 মিলিলিটার সেমিমোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ তৈরি করবা। তাহলে খেয়াল করো, আয়তন ভি সমান দেয়া আছে 200 মিলিলিটার। সোডিয়াম কার্বনেট যেহেতু বলে দিচ্ছে, তাহলে আণবিক ভর, সোডিয়াম কার্বনেট আণবিক ভর হচ্ছে 106, আমরা জানি মুখস্থ এটা। সেমিমোলার, সেমিমোলারের ঘনমাত্রা কত? সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত বলো? সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত? লিখো লিখো। 0.5, গুড। আমরা 0.1 না তো, ডেসিমোলার হচ্ছে 0.1। হ্যাঁ, সেমিমোলার হচ্ছে 0.5। তাহলে এখানে এস এর মানটা দেখো, সরাসরি কিন্তু এখন বলে দেয় নাই প্রশ্নে যে 0.5, তারা বলেছে সেমিমোলার। সেমিমোলার মানে হচ্ছে 0.5, এটা আমাকে বুঝতে হবে। সেমিমোলার মানে হচ্ছে 0.5, তাহলে এস ইকুয়াল 0.5। তাহলে কিভাবে তৈরি করবে? তার মানে তোমার কাছে জানতে চাইছে কতটুকু ভর দিবা, ডব্লিউ সমান ওয়াট।
তাহলে ডব্লিউ সমান এসবিএম বাই 1000 অর্থাৎ 10.6। তাহলে 200 মিলিলিটার পাত্রে 10.6 গ্রাম সোডিয়াম কার্বনেট নিব, নিয়ে বাকিটুকু পানি যোগ করব, যোগ করে 200 মিলিলিটার আয়তন বানাবো, তারপরে ঝাঁকি দিব, ঝাঁকি দিলেই এই দ্রবণটা হয়ে যাবে। এখানে দুইটা কাজ দিছে। কাজ, প্রথম কাজ কি, 100 মিলিলিটার দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত। তাহলে করি এটা, 100 মিলিলিটার দ্রবণ, তার মানে ভি সমান হচ্ছে 100, 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রাম, তাহলে ডব্লিউ সমান 4 গ্রাম। আণবিক ভর এম, আণবিক ভর সবসময় সংকেত থেকে বের করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত, এই দেখো, সোডিয়াম বেচারার হচ্ছে 23, অক্সিজেনের হচ্ছে 16, আর হাইড্রোজেনের হচ্ছে একটা হাইড্রোজেন আছে। তাহলে 6 আর 3 9, 9 আর 1 10, সমান হচ্ছে 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর হচ্ছে 40। তাহলে সবগুলির কিন্তু পারমাণবিক ভর মুখস্থ থাকতে হবে, না হলে কিন্তু সংকেত থেকে আণবিক ভর তোমরা বের করতে পারবে না। তোমাদের দিন চার্টে যেগুলি দেখাই দিয়েছিলাম ওই সবগুলি মুখস্থ করে ফেলবা। 40 মোলারিটি বের করতে বলছে, মোলারিটি কি, এস, এস ইকুয়াল হোয়াট, তাহলে সেম সূত্র, ডব্লিউ সমান এসভিএম বাই 1000। তাহলে এস সমান কত হবে, 1000 ডব্লিউ বাই ভিএম। পরেরটাও সেম, মোলারিটি কত বের করবো। হাইড্রোক্লোরিক অ্যাসিড বলতো, তাহলে হাইড্রোক্লোরিক আণবিক ভর কত, হাইড্রোজেনের 1, ক্লোরিনের 25.5, তাহলে এটার জন্য এম হবে 36.5, ডব্লিউ 4, ভি হচ্ছে 100, তাহলে এখান থেকে এস বের করে ফেলবো। তাহলে হচ্ছে এই পর্যন্ত বুঝলাম। এখন হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুক্তি, দেখি তো শেষ করতে পারবো কিনা আজকে। তোমাদের চ্যাপ্টার তো এটা শেষ হয় না, আল্লাহ, চ্যাপ্টার তো অনেক বড়। আজকে এত কম পড়লাম, আরো দ্রুত পড়তে হবে। আজকে মনে বেশি স্লো পড়ে ফেলছি না, না ঠিক আছে। আচ্ছা, আমরা আস্তে আস্তে পড়ি, এত বেশি তাড়াহুড়ার দরকার নাই। তাহলে আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, তোমাদের তো হোমওয়ার্ক দিচ্ছি না কদিন যাবত, বাসায় যা পড়াচ্ছে এগুলো একটু ভালো করে পড়ো, ভিডিওগুলি দেখো। হোমওয়ার্ক আসলে দেওয়ার মতো সময় আমি পাচ্ছি না, বুঝছো। কিন্তু তোমরা বাসায় ভালো করে পড়ো, এই চ্যাপ্টার কিন্তু পরীক্ষা নিব। তোমরা কিন্তু হচ্ছে অঙ্কে খুব একটা ভালো নাম্বার পাও নাই, দুই একজন মোটামুটি একটু পাইছো, তাও আশানুরূপ না। একজন মানুষ 45 পাও নাই তোমরা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার, একটা আসসালাম। কথা কইতাম খোকা, স্যার। 25 মার্কের নিচে যারা পাইছে এরা কিতা আবার পরীক্ষা নিরাতে স্যার, 25 মার্কের উপরে যারা পাইছে তারা কিতা করবে? তারা আর কিছু না, তারা বাসায় ভালো করে পড়বে, ভালো করে ই করবে, তাদের পরীক্ষাটা আপাতত আর দেওয়া লাগবে না আর কি। তাদের পরীক্ষা পরে নিবো আর কি। তারা 25-এর উপরে যারা পাইছে তার মানে তারা মোটামুটি একটু চেষ্টা করছে বাসায়। আর 25-এর নিচে যারা পাইছে তাদের চেষ্টা কম আছে অথবা বুঝার ঘাটতি আছে, এই জন্য তাদেরকে আবার একটা পরীক্ষা নিবো, প্রয়োজনে তারা বললে আমি একটা ক্লাসও নিবো তাদেরকে আলাদা করে আবার। বুঝছি। তাহলে ঠিক আছে, তোমরা এগুলি ভালো করে পড়ো, আজকে থাকুক এ পর্যন্ত। হ্যাঁ, কালকেও তোমাদের ক্লাস থাকবে। হ্যাঁ, কালকে হয়তো বিকালে নিতে পারি ক্লাস 3টার দিকে, রেডি থাকো। আচ্ছা স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।